আমন্ত্রণ প্রিয় দর্শক, 21 রাতে সারা দিনব্যাপী যে আলোচনা, শুধু সারা দিনব্যাপী নয়, আরো একদিন আগে থেকে যে আলোচনা শুরু হয়েছে, সে আলোচনার আপাত নিষ্পত্তি ঘটেছে মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের যে মামলা, সেই রায়ে তার সর্বোচ্চ শাস্তির কথা জানিয়েছেন ট্রাইব্যুনাল। এবং এটি অবশ্য চারটি অভিযোগের পরিপ্রেক্ষিতে, এবং বাকি চারটিতে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং বাকি 8টিতে খালাস দেওয়া হয়েছে 16টি অভিযোগের মধ্যে। এই নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে এবং এই রায়ের প্রতি বা আদালতের এই কার্যক্রমের প্রতি, বিশেষ করে মতিউর রহমান নিজামীকে নিয়ে সর্বস্তরের মানুষের তীক্ষ্ণ নজর ছিল। তার মধ্যে অন্যতম যে বিলম্বিত রায়ের ঘোষণা। আমরা জানি গত বছর 13ই নভেম্বর এই রায়ের অপেক্ষমান রাখা হয় এবং তারপরে প্রায় 1 বছর পর, কয়েক দফা পেছানোর পরে এই রায় ঘোষিত হলো। যেটি হোক, সেই বিশ্লেষণ অবশ্যই আমরাও আজ করব। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ইতিহাসবিদ অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, রয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আসামি পক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট তাজুল ইসলাম, এবং তার পরপরই রয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট মোহাম্মদ আলী। আমি অ্যাডভোকেট মোহাম্মদ আলী আপনার কাছে জানতে চাইছি, 16টি অভিযোগের মধ্যে 8টি প্রমাণিত হয়েছে, 4টিতে মতিউর রহমান নিজামীর সর্বোচ্চ শাস্তি কথা জানানো হয়েছে এবং বাকি 4টিতে যাবজ্জীবন কারাদণ্ড। বাকি যে 8টি, এই 8টিকে আসলে আপনারা প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। ব্যর্থ তো অবশ্যই হয়েছেন, সেটা কি কারণে? আপনাকে ধন্যবাদ। প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ আমার কাছে অন্তত। মূলত 16টি অভিযোগের মধ্যে আমরা একটি অভিযোগ আগেই বলা যেতে পারে ছেড়ে দিয়েছি। 15টি অভিযোগ নিয়ে আমরা লড়েছি। 15টি অভিযোগের মধ্যে যেহেতু মামলাটা আমি নিজেই কন্ট্যাক্ট করেছি রাষ্ট্রপক্ষে, আমার ধারণা আমি 15টা অভিযোগই প্রমাণ করতে পেরেছি। তবে 8টি অভিযোগ সন্দেহের সকল ঊর্ধ্বে উঠে প্রমাণ করতে সক্ষম হয়েছি, যেটা রায় আপনারা পেয়েছেন। বাকি যে 7টি, সে 7টির মধ্যে 4টি আছে ইনসাইটমেন্টের চার্জ, যেটা শুধুমাত্র যে সুপিরিয়র রেসপন্সিবিলিটি লাই করে জনাব মতিউর রহমান নিজামীর উপর, কারণ তিনি সেই সময় ইসলামী ছাত্র সংঘের সভাপতি এবং আলবদর বাহিনীর প্রতিষ্ঠাতা এবং আলবদর বাহিনীর চিফ ইন কমান্ড ছিলেন। সেই হিসাবে তার নেতৃত্বে তার যারা অ্যাকমপ্লিসেস ছিল, তার যারা কর্মী বাহিনী ছিল, আলবদর বাহিনীর সদস্যরা ছিল, তারা যে মানবতা বিরোধী অপরাধগুলো করেছে সেগুলোর দায় দায়িত্ব তার উপর বর্তায়। আমরা সেই অ্যাঙ্গেলে তৎকালীন দৈনিক সংগ্রাম পত্রিকা থেকে 4টা ইনসাইটমেন্টের জন্য 4টি পেপার ক্লিপিং দিয়েছি। সেখানে পরিষ্কার বোঝা যায় যে প্রতিটি বক্তৃতা বিভিন্ন জায়গায় বিভিন্ন তারিখে যারা মতিউর রহমান নিজামী দিয়েছেন, সেই বক্তব্যে তিনি উস্কানি দিয়েছেন তার ফলোয়ার্সদেরকে টু কমিট অ্যাট্রোসিটিস এবং ইন কোলিউশন উইথ দি দেন অকুপেশন পাক আর্মি। এগুলো তো সব আসছে, যে 8টির বিষয়ে রায় ঘোষিত হয়েছে, তার অবজারভেশন এবং রায় ঘোষণার মধ্যে অনেক জায়গায় এগুলো আসছে, কিন্তু যে 8টি এখন ট্রাইব্যুনালের মাননীয় বিচারকবৃন্দ, বিচারপতি সাহেবরা, ওনারা পুঙ্খানুপুঙ্খানুরূপে বিচার বিশ্লেষণ করে হয়তো ওনাদের কাছে যেটা মনে হয়েছে যে আমরা হয়তো সন্দেহের ঊর্ধ্বে উঠে প্রমাণ করতে পারিনি, কিন্তু আমরা মনে করি প্রমাণ করতে পেরেছি। কিন্তু যেহেতু রায় ঘোষিত হয়েছে, এটা মেনে নিতেই হবে যে আমরা প্রমাণ করতে সক্ষম হইনি। তবে আমাদের কাছে যে ম্যাটেরিয়াল ছিল, যে ম্যাটেরিয়াল ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা পেয়েছিলাম, সেগুলো আমরা আমাদের ওয়েতে ইন আওয়ার ওন আর্ট অ্যান্ড এ টেকনিক আমরা প্লেস করেছি বিফোর দ্য কোর্ট। এখন হয়তো ওনাদের বিবেচনায় সেগুলো আমরা সন্দেহ করতে পারিনি, সেই জন্যই হয়তো সেগুলোকে ট্রাইব্যুনাল ডিড নট ফাইন্ড
the accused guilty on their charges. অ্যাডভোকেট তাজুল ইসলাম, আপনি এই রায়কে বলেছেন মোস্ট আনহ্যাপি জাজমেন্ট। যতগুলো রায় এর মধ্যে হয়েছে, 10টি মামলা রায় হয়েছে অন্তত ট্রাইব্যুনাল থেকে, সুপ্রিম সর্বোচ্চ আদালতে 3টি নিষ্পত্তি হয়েছে আমরা যতদূর জানি। তো এই 10টি মামলার যে রায় হলো তার মধ্যে আপনি এই রায়কে বলেছেন মোস্ট আনহ্যাপি জাজমেন্ট, কেন? দেখুন, আমরা যখনই কোনো কথা বলি আইনজীবীরা, সেটার পেছনে একটা যুক্তি থাকে। তো আমরা প্রধান যে যুক্তিটি এখানে দিয়েছি, যে কারণে এটাকে আনহ্যাপি বলেছি আমি, তার প্রথম কারণটি হচ্ছে যে ট্রাইব্যুনাল তার জুরিসডিকশনের বাইরে গিয়েছেন, তার এখতিয়ারের বাইরে গিয়ে কিছু অবজারভেশন দিয়েছেন, কিছু কথা বলেছেন, যেটাকে আমরা বলেছি যে এটা আবেগ আশ্রিত। আপনারা জানেন যে ট্রাইব্যুনাল বা কোনো কোর্টের বিচারক তারা শুধুমাত্র সংবিধান এবং আইন এবং নিজের বিবেকের কাছে দায়বদ্ধ, অন্য কোনো কিছুর কাছে দায়বদ্ধ নন। এবং আমাদের যারা জাজেস আছেন তাদের একটা কোড অফ কন্ডাক্ট বলে একটা জিনিস আছে, এবং বিশেষ করে হাইকোর্ট ডিভিশন বা সুপ্রিম কোর্টের যারা বিচারক তারা কিন্তু কোড অফ কন্ডাক্ট দ্বারা গাইডেড হন, এবং সেখানে সুস্পষ্টভাবে বলা আছে কোনো রাজনৈতিক বিষয়কে তিনি মামলার মধ্যে টেনে আনবেন না, সাবজেক্ট ম্যাটারের বাইরে কোনো জিনিস আনবেন না, কোনো বিতর্কিত বিষয়ের মধ্যে নিজেকে জড়াবেন না। এগুলো ইথিক্সের প্রশ্ন আছে, কোড অফ কন্ডাক্ট আছে। এখন ট্রাইব্যুনালে যার বিচার হচ্ছে, যিনি মতিউর রহমান নিজামী সাহেব, বিচার্য বিষয়বস্তু ছিল 1971 সালের ওই মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তিনি কোনো অপরাধের সাথে সম্পৃক্ত ছিলেন কিনা, এবং সেটি সাক্ষ্য প্রমাণ দিয়ে প্রমাণিত হচ্ছে কিনা, হলে তার কি শাস্তি হতে পারে। কিন্তু ট্রাইব্যুনাল যেটা করলেন, সেটার বিচারের পাশাপাশি এসে বললেন তাকে যখন 2001 সালে মন্ত্রী করা হয়েছিল, সেই মন্ত্রী করাটা ছিল ঐতিহাসিক ভুল, এবং তিনি এটা শহীদদের গালে চল মারার মতো। আমার বিনয়ের সাথে প্রশ্ন হচ্ছে যে মতিউর রহমান নিজামী সাহেবের মন্ত্রী হওয়াটা সঠিক ছিল কি ছিল না, সেটিকেই ট্রাইব্যুনালে বিচার্য বিষয় ছিল। সিম্পল অ্যান্সার হচ্ছে এটি বিচার্য বিষয় ছিল। আমি যদি এই জায়গাটি একটু প্রশ্ন করি, গোলাম আজমের আপিলের মামলার যে আপিল বিভাগে উঠলো, সেটিতে যখন আদালত বললেন, মাননীয় আদালত বললেন যে বয়স বিবেচনায় তিনি মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ করেছেন, কিন্তু বয়স বিবেচনায় তার মৃত্যুদণ্ডটি রোধ করে তাকে 90 বছরের কারাদণ্ড দেওয়া হলো। যদি আদালতের এটি গ্রহণযোগ্য হয়ে থাকতে পারে, আদালত বয়স বিবেচনা নিয়েছে, বয়স বিবেচনা নেওয়া মানেই আমরা বলতে পারি আবেগ আশ্রিত হয়েছে। আমি জানি না আবেগ আশ্রিত না হয়ে তারা এটা মন্তব্য করেন কিভাবে, এটা আইনের বিষয় আপনারা ভালো বুঝবেন। যদি ওইটা একসেপ্টেড হতে পারে, তাহলে এখানে আজকে ট্রাইব্যুনালের এই মন্তব্যগুলো কেন একসেপ্টেড হবে না? এটা একসেপ্টেড হবে না এই জন্য, বয়স বিবেচনা করে শাস্তির মাত্রা কমানো বাড়ানো এটা কিন্তু বিচারকের জুরিসডিকশন, এটা আইন তাকে পারমিট করে, এবং আপনাকে সাবজেক্ট ম্যাটারের মধ্যে কনফাইন থাকতে হবে। সবসময় মনে রাখতে হবে বিচারক কখনো আবেগ আশ্রিত হতেই পারবেন না, এটা আইনও যেমন পারমিট করে না, কোড অফ কন্ডাক্টও পারমিট করে না। এবং আপনারা জানেন যে আমরা শিখে এসেছি দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁধে যাবে সমান আঘাতে, সর্বশ্রেষ্ঠ সেই বিচার। তো সুতরাং বিচারকের কোনো ইমোশন থাকবে না। এবং আপনারা দেখেছেন যে ট্র্যাডিশনালি কি হয়, বিচারের প্রতীক হিসাবে যখন একটা মানুষের মূর্তি দেখানো হয়, চোখটা কিন্তু বাধা থাকে এবং দাড়িপাল্লাটা হাতে থাকে, তরবারিটা হাতে থাকে। তার মানে আমি আবেগের কাছে প্রশ্রয় দিচ্ছি না, এবং নিজের চোখটা অন্ধ মানে আমার আবেগের চোখটা অন্ধ, নিজের চোখটা আর বন্ধ থাকে না। তা এখন আমাকে দেখতে হবে যে সাবজেক্ট ম্যাটার অফ দি ম্যাটার ইন ইস্যু সেইটা কি ছিল। সেইখানে তো তার মন্ত্রী হওয়া না হওয়া সেটা বিচার্য বিষয় ছিল না, এবং সেই মন্ত্রী হয়েছেন 2001 সালে, এটিও তো বিচার্য বিষয় নয়। এবং পাশাপাশি এটাও মনে রাখতে হবে যে তিনি কিন্তু মন্ত্রী হয়েছিলেন জনগণের রায়ে। জনগণের রায় বলতে এমপি হয়েছিলেন, রাইট অফ ফ্র্যাঞ্চাইজ, মানুষ যে তাকে প্রতিনিধি হিসেবে পছন্দ করলেন এবং তার ফলশ্রুতিতে তিনি মন্ত্রী হলেন। এটি নিয়ে কমেন্ট করা তো ট্রাইব্যুনালের প্রয়োজন ছিল না। যখন তিনি কমেন্ট করলেন, তাহলে কিন্তু বোঝা যাচ্ছে যে এই যে জাজমেন্টের পেছনে একটা ইমোশন তাদের ক্ষেত্রে কাজ করেছে, যেটা হয়তো তাকে মৃত্যুদণ্ড দিতে অনুপ্রাণিত করেছে। এই জিনিসটা কিন্তু ট্রাইব্যুনাল পারেন না, যে কারণে আমরা এটা আবেগ আশ্রিত বলি। এটা একটু দাঁড় করানোর চেষ্টা করছি সমীকরণটি জামাতের সাবেক আমির গোলাম আজম এবং বর্তমান আমির মতিউর রহমান নিজামী দুজনের ক্ষেত্রে যে রায়, একটি ট্রাইব্যুনাল থেকে, একটি আপিল বিভাগ থেকে, এবং অ্যাডভোকেট তাজুল ইসলাম যেটি বলছিলেন যে ক্ষেত্রে তিনি কোনো অবস্থাতে গ্রহণ করতে পারছেন না রাজনৈতিক মন্তব্যের কারণে, তাহলে আমরা আপিল বিভাগের সেটি বয়স বিবেচনাটি আমরা কি সেটা কি আবেগ আশ্রিত নয় কি না? আমার বন্ধু তাজুল ইসলাম সাহেব যেটা বলেছেন এটা সঠিক নয়। কোনো রাজনৈতিক বিবেচনা এখানে কাজ করেনি। এখানে উনি বলছেন জুরিসডিকশন, এনক্রসমেন্ট অফ দ্য জুরিসডিকশন, তা ঘটেনি। কারণ উনিও জানেন ভালো করে, কারণ উনি যেহেতু আসামি পক্ষে উনি মামলা পরিচালনা করেছেন, আমি রাষ্ট্রপক্ষে করেছি। আমরা জানি যে এই যে অ্যাক্ট আছে, যে আইসিটি অ্যাক্ট, এই আইসিটির অ্যাক্টের ভিতরে থেকে তাকে মামলা পরিচালনা করতে হবে,
কোর্টকে দেখতে হবে, এর বাইরে যাবে না। ঠিক আছে, সংবিধান এবং অ্যাক্ট এই দুটো তিনি দেখবেন, ওনারা তাই দেখেছেন। এখানে সেকশন 22 অব দি অ্যাক্ট যার বলে ক্ষমতা বলে রুলস অফ প্রসিডিউর অফ দ্য অ্যাক্ট করেছেন। সে রুলস অফ প্রসিডিউরে 46A একটা রুলস আছে, যেটার ফলে যেটা একটা ইনহেয়ারেন্ট পাওয়ার অফ দ্য কোর্ট। সেখানে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যেসব অবজারভেশন দেওয়া প্রয়োজন এবং যে শাস্তি দেওয়া প্রয়োজন, অর্থাৎ যে জাজমেন্ট দেওয়া প্রয়োজন, ওনারা তা দিতে পারেন। এবং ইন কোর্স অফ অনগোয়িং ট্রায়াল সেই সময়ও যদি প্রয়োজন মনে করেন যে কোনো অর্ডার ক্যান বি পাসড বাই দেম ফর এন্ডস অফ জাস্টিস, এটা ওনাদের বলা আছে। সুতরাং যে এই মামলাটা সাধারণ মামলা নয়, সাধারণ অফেন্সের কোনো মামলা নয়, এটা সিম্পলি দুইটা মার্ডার কেসের মামলা নয়। এটা হচ্ছে সেই মহান স্বাধীনতার প্রশ্নজড়িত মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে যে মানবতা বিরোধী যে অ্যাট্রোসিটিসগুলো কমিট করেছেন, যেখানে লক্ষ লক্ষ 30 লক্ষ লোক শহীদ হয়েছেন, 2 লক্ষর অধিক মা বোন নির্যাতিত হয়েছেন, বহু মানুষের বাড়িঘর ছেড়ে বিদেশে গিয়ে আশ্রয় নিতে হয়েছে। সুতরাং এই যে একটা অবস্থা, সেই যে মানবতার বিরুদ্ধে যে জঘন্যতম অমানবিক যে অ্যাট্রোসিটিসগুলো ঘটেছে, সেই অফেন্সের মামলা আজকে এখানে ট্রায়াল হচ্ছে বিশেষ আদালতে, বিশেষ আইনে। এবং আইনটাই বলা আছে অনেকটা যে এই আইনটা একটা এক্সপেডিশিয়াস ট্রায়ালের ট্রায়াল এবং এটা নন টেকনিক্যাল প্রসিডিউর। এখানে আপনি 23 অ্যাক্টের 23 বলা আছে যে এই এভিডেন্স অ্যাক্ট, ক্রিমিনাল প্রসিডিউর কোড সেগুলো অ্যাপ্লাই করে না। সুতরাং এইখানে যে রুলস করা হয়েছে এই অ্যাক্টের মধ্যে থেকেই এই ট্রাইব্যুনালকে কাজ করতে হয়, এর বাইরে যায় নাই। আমার বক্তব্য হচ্ছে যে কখনোই ভাবাবেগে এটা করেননি, যে অবজারভেশন দিয়েছেন সেই ওনারাও তো এই দেশেরই সন্তান। সুতরাং মহান স্বাধীনতা যুদ্ধ, স্বাধীন দেশ, স্বাধীন মাতৃভূমি আমার কাছে যেরকম প্রিয় ওনাদের কাছেও প্রিয়। ওনারা ভাবাবেগের প্রশ্ন না। এখানে বলেছেন যে যারা এই অ্যাট্রোসিটিসগুলোর এই নেতৃত্ব দিয়েছেন, যারা এই অ্যাট্রোসিটির নেতা হিসেবে, সুপিরিয়র লিডার হিসেবে, সুপিরিয়র রেসপন্সিবিলিটি যাদের কাছে আছে এবং যারা এই অ্যাট্রোসিটিগুলো করেছে তাদের উপর তাদের এফেক্টিভ কন্ট্রোল ছিল। আর এখানে তো এই কেসে শুধু এফেক্টিভ কন্ট্রোলের প্রশ্ন না, এখানে উনি নিজেই থেকেই টুক ডাইরেক্ট পার্টিসিপেশন ইন দ্য অ্যাট্রোসিটিস। সুতরাং এইখানে অবজারভেশন কখনোই জুরিসডিকশন ক্রস করেনি। আমি অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, আপনার প্রতিক্রিয়া জানতে চাচ্ছি। গতকাল যে রায় ঘোষিত হলো মতিউর রহমান নিজামীর মানবতা বিরোধী অপরাধের দায়ে, 1973-এ কমনওয়েলথ বৃত্তি নিয়ে যখন এডিনবরা বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলাম, তখন আমার একজন সতীর্থ ছিলেন নাইজেরিয়া থেকে এবং তার একটা বিশাল নাম ছিল। তো নামের শেষ অংশটুকু আমরা সবাই ব্যবহার করতাম, আগের অংশগুলো খুব কঠিন এবং দুর্বোধ্য। শেষ অংশটি ছিল মাপারুঙ্গা। তো মাপারুঙ্গা খুব ভালো ছাত্র ছিল এবং আমার মনে আছে বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগে MA সিনিয়র জুনিয়র অনার্স, কারণ 2 বছরের কোর্স, শেষ কোর্সটি MA সিনিয়র অনার্স, আমরা সর্বমোট 17 জন ছাত্রছাত্রী ছিলাম। 2 জন মার্কিন, একজন আমি বাংলাদেশি, একজন নাইজেরিয়ান, আর আইরিশ একজন ছিলেন, আর বাদ বাকি সব স্কটিশ। তো মাপারুঙ্গা একদিন দুপুরবেলা খাবারের সময়, প্রথম দিকেই যখন আমার ক্লাস শুরু হয়েছে, আলোচনা প্রসঙ্গে সে বাংলাদেশ সম্পর্কে অনেক তথ্য তুলে ধরল। আমি দেখলাম যে বাংলাদেশ সম্পর্কে সে যথেষ্ট অবহিত এবং একটি প্রশ্ন আমার জন্য একটা বিপন্ন বিস্ময় সৃষ্টি করেছিল। তার দিক থেকে প্রশ্নটি, সে প্রশ্ন করেছিল যে তোমরা দাবি করছো 1973-এর অক্টোবর বা নভেম্বরের দিকে দাবি করছো যে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হবে তোমরা বা হয়েছ, কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্রের প্রথম পূর্ব শর্ত তার যুক্তি অনুযায়ী আইনের শাসন। আমি মেনে নিলাম। তো বলতে তোমার দেশে তো আইনের শাসন নাই। আমি বললাম কেন নাই? কেবল যাত্রা শুরু করেছে, সংবিধান তৈরি করা হয়েছে, সবকিছু হয়েছে। তো বলে যে দেখো, তোমার দেশে নিরীহ সাধারণ মানুষকে যখন হত্যা করেছে পাকিস্তানিরা এবং
তাদের সহযোগী হিসেবে তোমাদের বাঙালিরাও অনেকে কাজ করেছে, তাদেরকে তোমরা বিচার করেছো কি? 73-এর অক্টোবরের শেষ বা নভেম্বরের শুরুতে আমি একটু হতভম্ব হয়ে গেলাম যে বিচার তো করিনি আমরা, পাকিস্তানিদেরও করিনি বা বাঙালি দোসর যারা তাদেরও করিনি। তা আমি তাকে খুব লজ্জার সঙ্গে এই নিয়ে অনেক কিছু কথা বললাম। আমার অবস্থানটা ছিল এমন যে আমরা কেবল যাত্রা শুরু করেছি, হয়তো একদিন আমরা বিচার করতে পারবো, কিন্তু মনের মধ্যে অনেকটাই একটা হতাশা বিরাজ করছিল যে একজন বিদেশি আমার সম্পর্কে তির্যক মন্তব্য করলো, আর আমার কি কোনো বোধোদয় হয়নি আমার দেশে। সেই জন্য অপেক্ষমান ছিলাম 43 বছর পর। এর মাঝখানে 75-এ বঙ্গবন্ধু হত্যাকাণ্ড হয়ে গেল। বঙ্গবন্ধুর হত্যাকারীরা পুরস্কৃত হলেন, তিরস্কৃত হননি। আর 71-এর যারা অপরাধ করেছে তারাও পুরস্কৃত হয়েছে। কিন্তু এখানে আমাদের দুজন বিজ্ঞ আইনজীবীর অত্যন্ত বিশ্লেষণাত্মক মন্তব্যগুলো আমি শুনছিলাম। মতিউর রহমান নিজামীর মন্ত্রিত্ব নিয়ে রায় একটি তির্যক মন্তব্য আছে। রায় দেওয়া হয়নি, অবজারভেশন, পার্ট অফ দ্যাট। তো সেটি নিয়ে কথা হলো, তার সঙ্গে আমি একটু সংযোজন করি। মতিউর রহমান নিজামী কি করে, তাকে যদি চাপিয়েও দেওয়া হয়, কি করে তিনি বাংলাদেশের মন্ত্রী হলেন? কারণ তারা তো বাংলাদেশের বিরোধিতা করেছেন 71-এ। তারা তো এমন কথা বলেননি যে আমরা স্বাধীন বাংলাদেশ চাই, নিরেট স্বাধীন বাংলাদেশ চাই, কিন্তু আমরা কোন প্রভাবাধীন বাংলাদেশ, এমন তো কথা বলেননি। বরং 78-এ 3 মাসের ভিসায় 11ই ডিসেম্বর বোধহয় গোলাম আজম দেশে ফিরে এসে বায়তুল মোকাররমে যে ভাষণ দিয়েছেন তার কতগুলো বাক্য আমার একটি লেখায় আমি উদ্ধৃত করেছিলাম। তিনি বলেছিলেন যে 71 আমরা ভুল করিনি, বাংলাদেশ একটি মাটির নাম, আদর্শের নাম, উপরন্তু পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি সবকিছু। তখন সেই আদর্শের অনুসারী হয়ে যে দেশটিকে উদ্ভবের পর্যায়ে গোড়াতেই নস্যাৎ করবার জন্য যাবতীয় উদ্যোগ তারা গ্রহণ করেছিলেন, সেই দেশটির পতাকা উড়িয়ে কি করে গাড়িতে চলবেন? এটা তো ব্যক্তিগত রুচি। এই জায়গাটিতে যদি আমি অ্যাডভোকেট তাজুল ইসলাম আপনার মন্তব্য জানতে চাই, সেটা হচ্ছে যে আমি ধরে নিলাম যে আপনার কাছে, আপনার দৃষ্টিতে মোস্ট আনহ্যাপি জাজমেন্ট, আপনার দৃষ্টিতে তার মৃত্যুদণ্ড কোনো অবস্থাতেই হতে পারে না, আপনার দৃষ্টিতে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে না, আপনি তার মুক্তি চাচ্ছিলেন। কিন্তু আমি যদি প্রশ্ন করি যে মতিউর রহমান নিজামী কি, যেগুলো অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, মতিউর রহমান নিজামী কি স্বাধীনতার বিরোধিতা করেনি? মতিউর রহমান নিজামী কি আলবদর গঠন করেননি? মতিউর রহমান নিজামী কি অন্যান্য যেসব অভিযোগ আনা হয়েছে তার সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন না? এই সরাসরি সম্পৃক্ত অভিযোগ থেকে আমি যদি চলে বাইরেও আসি, বাকি যে সফট অভিযোগগুলো রয়েছে এইগুলো কি আসলে তিনি এর সঙ্গে ছিলেন না? দেখুন, দুটো বিষয়, রাজনীতি এবং বিচার, দুটো কিন্তু ভিন্ন জিনিস। পাকিস্তানের অখণ্ডতার প্রতি আনুগত্য স্বীকার করা অথবা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা যারা করেছেন তার বিরুদ্ধে আপনি হাজারটা গালি দিতে পারেন। জনাব অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন সাহেব সমালোচনা করেছেন, উনি করেছেন, অনেকেই করেছেন, সারা বাংলাদেশ করতে পারে। দ্যাট ইজ ওয়ান অ্যাসপেক্ট অফ দি কেস। এই স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করা আর ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি কিন্তু এক জিনিস নয়, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আমি যদি স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করি, কিন্তু উনি আলবদর বাহিনীর প্রধান ছিলেন, সেটা কি ইতিহাস সাক্ষ্য দেয়? এটা ইতিহাস সাক্ষ্য দেয় না, এটা ইতিহাসকে প্রমাণ করতে হবে আপনার কোর্টে এসে। আলবদর বাহিনীর প্রতিষ্ঠা করেছিল পাকিস্তান সেনাবাহিনী, এটা প্রসিকিউশনের ডকুমেন্ট। মেজর রিয়াজ হোসেন মালিক এবং আলবদর নামে যে গ্রন্থটি ওনারা এক্সিবিট করেছেন, যেটার ভিত্তিতে ওনাদের রায়গুলো দেওয়া হচ্ছে, সেখানে বলা হয়েছে যে পাকিস্তান সেনাবাহিনী এটা প্রতিষ্ঠা করেছিল এবং এটার কমান্ডার ছিলেন। আমাকে শেষ করতে দেন। একটা সাক্ষাৎকারে বলেছেন যে তাই সাক্ষাৎকার না, সেটা আমাদের গঠন করেছে। নো, এটি ভুল। কারণ এই মামলাতে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, আদালতে ওনারা মামলার অভিযোগ প্রমাণের জন্য যেসব ডকুমেন্ট উপস্থাপন করেছেন আপনি তো তার বাইরে যেতে পারবেন না। তো এখানে আমাকে যখন বিচারে আসবেন আপনাকে কিন্তু বাইরের জিনিসগুলো তখন মাইনাস করে ফেলবেন। এভিডেন্স অন রেকর্ড যেটা থাকবে সেখানে, এখানে তারা একটা কলাম দেখাচ্ছেন, সেখানে আলবদরকে প্রেইজ করেছেন, উনি বলেন আমি এটা গঠন করেছি।
আলবদরের প্রশংসা করেছেন, তারা পাকিস্তান সেনাবাহিনীর সাথে মিশে ভালো ভূমিকা রাখছে, এই কথা বলেছেন। দ্যাট ডাজ নট মিন যে উনি আলবদর বাহিনী গঠন করেছিলেন। সবচেয়ে বড় কথা যে নিয়াজির বইকে ওনারা এক্সিবিট করেছেন, আলবদর নামক বইটি এক্সিবিট করেছেন। দুজনের কথা হচ্ছে যে সেনাবাহিনী নিজেরা এটা গঠন করেছিল, এটার সুপারভিশনেও তারা ছিলেন, ট্রেনিংয়েও তারা ছিলেন, এবং এই বাহিনীটার আলাদা কোনো সুপ্রিম কমান্ড ছিল না। এটা বিচ্ছিন্নভাবে এক একটা পাকিস্তানি আর্মির ইউনিটের আন্ডারে আলবদর বাহিনীগুলো ছিল। সুতরাং এটার যে সেন্ট্রাল কমান্ড বলে যাকে চালানো হচ্ছে সেইটা কিন্তু ওই রকম কাঠামোর কোনো অস্তিত্বই নাই। এবং আইও সাহেবকে যখন আমরা জেরা করেছি তিনি এটা স্বীকার করেছেন। আরো একটি মজার ব্যাপার হচ্ছে যে আইও সাহেব স্বীকার করলেন বা ডকুমেন্ট দিয়ে তিনি প্রমাণ করলেন সেপ্টেম্বর মাসের পরে নিজামী সাহেব ছাত্র সংঘের সভাপতি ছিলেন না। ট্রাইব্যুনালের ফাইন্ডিং এবং প্রসিকিউশন ওনাদের কেসের মূল কথাটা হচ্ছে ছাত্র সংঘ অটোমেটিক্যালি প্রত্যেকে আলবদরে রূপান্তরিত হয়েছিল। সুতরাং ছাত্র সংঘের যিনি সভাপতি অটোমেটিক্যালি তিনি আলবদরের প্রধান ছিলেন। এটা হচ্ছে কিন্তু তাদের কেস। এখন সেপ্টেম্বরের পরে যদি আমি সভাপতি না থাকি তাহলে অটোমেটিক্যালি আমি আলবদরের কমান্ডারও না। স্বাভাবিক এই যুক্তি আপনাকে মানতে হবে। এবং সম্মানিত উপস্থাপকের মাধ্যমে আপনার কাছে আমি একটু তথ্য জানতে চাচ্ছি। আমি একটু শেষ করলে বোধহয় ভালো হতো। চর্চাকারী, এই যে আপনি বললেন যে ইসলামী ছাত্র সংঘের সদস্যরা অটোমেটিক্যালি আলবদরের সদস্য হয়ে যাচ্ছে, এটা প্রসিকিউশনের কেস। এটা কি পাকিস্তান সেনাবাহিনীর কোন নির্দেশ ছিল? না, এইটা ছাত্র সংঘের কোনো নির্দেশ না, এটা হলো ডকুমেন্ট যেটা আদালতে আমরা পেয়েছি। আমি কিন্তু জানতে চাই, আমি আইনজীবী হিসাবে যেটা আমি জেনেছি, যেটা ডকুমেন্টে এসেছে, এখানে তারা যেটা দিয়েছেন, ওনারাই যেটা দিয়েছেন, সেখানে তারা দেখাচ্ছেন যে পাকিস্তানি সেনাবাহিনী বিভিন্ন ইউনিট তারা তাদের সাথে সহযোগিতা করার জন্য ডিফারেন্ট ওয়েতে এটা শুরু হয়েছে জামালপুরে প্রথম গঠন করলেন। ছাত্র সংঘের কর্মীরা যে শতপ্রণোদিত হয়ে যোগ দিয়েছে এরকম কোনো কথা নেই। তারা যেটা বলেছেন যে এই লোকগুলো যখন রিক্রুট করা হয়, রিক্রুটমেন্ট গুলো মেইনলি হয়েছে ছাত্র সংঘ থেকে, এবং তারা তাদের রিক্রুট কারা করলো? পাকিস্তানি সেনাবাহিনী। আপনার এবং যে এক্সিবিটেড হয়েছে আলবদরের যে আইডি কার্ড গুলো সেখানে সিগনেচার হচ্ছে যে ইস্যুইং অথরিটি মেজর কর্নেল অমুক, এবং নিয়াজির বই তারা এক্সিবিট করেছেন যে সেখানে বলা হচ্ছে যে এগুলো আমাদের ব্রেন চাইল্ড ছিল, আমরা তৈরি করেছি, আমরা ট্রেনিং দিয়েছি। এবং আলবদরের যতগুলো আইডেন্টিটি কার্ড ওনারা এক্সিবিটেড করেছেন প্রত্যেকটাতে সেনাবাহিনীর অফিসারের সিগনেচার। সুতরাং সিভিলিয়ান কেউ কিন্তু আলবদরের কমান্ডার ছিলেন না। এবং আরেকটা জিনিস হচ্ছে, আমি অনেকগুলো বিষয় এখানে যদিও ডিটেইলস আলোচনার সুযোগ, এখানে মূল কথাটি হচ্ছে কিন্তু আপনি কারা পাকিস্তানের সেনাবাহিনীর আদেশ নির্দেশ মেনে কাজ করলো আর কারা করলো। জি জি, আমি এটা বুঝতে পেরেছি। অর্থাৎ পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে সহযোগিতা করলো। জি জি, সেটাই তো বড় কথা। বাঙালি না, আমাকে এটা আপনি মেনে নিচ্ছেন না? আমি না, আমার যুক্তি আছে। আমি যেটা বলছি আমার কিন্তু পাকিস্তানি সেনাবাহিনীকে সহযোগিতা করা এক জিনিস, আর পাকিস্তানি সেনাবাহিনীর 95,000 সৈন্য এখানে ছিল, প্রত্যেককে কি আপনি ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটিতে ধরতে পারবেন? পারবেন না। এখানে আইনের, আমি বারবারই যেটা বলার চেষ্টা করছি, রাজনীতি এবং আইন বিচার কিন্তু এক জিনিস নয়। আপনি বিরোধিতা করেছেন, হাজারবার নিন্দা করেন, তার মানে এই নয় যে আপনি ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি করেছেন। গোলাম আজম সাহেব প্রকাশ্যে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, তার 14 গোষ্ঠী আপনি উদ্ধার করতে পারেন, কিন্তু দ্যাট ডাজ নট মিন যে 73 সালের ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট যেটা হয়েছে সেকশন 32A B C D এর মধ্যে আমাকে ফেলছেন, তার মধ্যে এটা অপরাধ নয়। পাকিস্তানের পক্ষে অবস্থান নেওয়া, স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের বিরোধিতা করা, ইট ইজ নট এ ক্রাইম আন্ডার আওয়ার ল। এই পার্থক্যটা আমাদের বুঝতে হবে। সেই সমর্থনের জন্য আপনি তার নিন্দা করতে পারেন, তার বিরুদ্ধে অনেক কথা বলতে পারেন, এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। সুতরাং বিচারে যখন আপনি আসছেন, ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির সাথে তাকে আপনি কিন্তু যোগ করতে পারছেন না। পাকিস্তানের রাজনীতির, আমি রাজনীতির জবাব কিন্তু দিতে পারছি না, কিন্তু পাকিস্তানের পক্ষে ওনারা ছিলেন। এখানে মাননীয় সম্মানিত আইনজীবী, আপনি একটি জায়গায় ভুল করে যাচ্ছেন, মানব চরিত্রের একটি দিক। সেটা হচ্ছে যে আপনি যে কোনো ব্যক্তি যে কোনো ইস্যুতে পক্ষ বিপক্ষ নিতে পারেন, এটা পরিপূর্ণ গণতান্ত্রিক, কিন্তু সেখানেই তো শেষ হয়নি। আপনি বাংলাদেশের বিরুদ্ধে যে বাংলাদেশের সপক্ষ যারা মানুষ, নিরীহ মানুষদের উপর অত্যাচার, নির্যাতন, ধর্ষণ ইত্যাদি প্রত্যক্ষ সাক্ষী। আপনি তো মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্ম, সমস্যাটা হয়ে গেছে আপনাকে। না না, আপনি মিথ থেকে বিচার করতে পারবেন। আমি যেটা বলছি যে মিথ থেকে কিন্তু বিচারটা করা যাবে না। বিচার যখন আপনি ট্রাইব্যুনাল করেছেন, ওই কোর্টের সার্টেন প্রসিডিউর আছে যে আপনাকে অপরাধী প্রমাণ করার জন্য। আমরা মিথ অনেক কিছু জানি, দ্যাট ইজ নট দি ফাইনালিটি। আপনাকে কোর্টে গিয়ে প্রমাণ করতে হবে সার্টেন ওয়ে, সেইটা যখন করতে না পারবেন সেটা কিন্তু সমালোচনা হবে। আমি একটু কথা বলে নিই। একটা কথা কিন্তু যাহা একটা মিথ্যা কথা। কোনটা? অখণ্ড পাকিস্তান। আপনি একাডেমিক বইপত্র খুঁজে দেখবেন। আমি এটা ডিপেন্ড করার পক্ষে না, এটা হতেই পারে, যা খুশি তাই হোক। আপনারা যদি অখণ্ড কথাটা ব্যবহার করে থাকেন তাহলে একেবারে জ্ঞান পাপের মতো পাপ করেছেন। কারণ
একাডেমিক বইপত্রগুলোতে স্পষ্ট করে লেখা আছে যে পাকিস্তান ওয়াজ অ্যান্ড ইজ, যখন পাকিস্তান ছিল, ইজ এ জিও পলিটিক্যাল মনস্ট্রসিটি। পাকিস্তান কখনোই অখণ্ড ছিল, কখনোই অখণ্ড, হাজার মাইলের ব্যবস্থা নেই। হয়তো অন্য জায়গায়, কিন্তু এখানে অপরাধ হিসাব করা হচ্ছে যে একটা জবাব দিচ্ছি যে উনি যেটা বলছেন এটা উনাদেরই জামাতে ইসলামের নোয়াখালী শাখার প্রেসিডেন্ট ছিলেন এবং তিনি পিস কমিটিরও চেয়ারম্যান ছিলেন। তিনি পরবর্তীতে পাকিস্তানে গিয়ে এই স্বাধীনতার সালগ্নে আগেই পূর্বেই পাকিস্তান চলে যান। সেখান থেকে তিনি বই লিখেছেন যে সানসেট অ্যাট মিড ডে, দীর্ঘদিন পর লিখেছেন এবং সেটা প্রকাশও হয়েছে পাবলিকেশন করাচি থেকে। সেখানে বলেছেন দ্য ওয়ার্কার্স বিলঙ্গিং টু পিউরলি ইসলামী ছাত্র সংঘ ওয়ার কল্ড আল-বদর। নম্বর 1, এর পিছনে একটা কাহিনী আছে। আপনি দেখবেন যে তিনি আরেকটি বই লিখেছেন, সেটাও বাইরের, পাকিস্তানের। সেটাও আরেকটা বই লিখেছেন ছিল সেক্টারিয়ারিজম অ্যান্ড পলিটিকো রিলিজিয়াস টেরোরিজম ইন পাকিস্তান। সেটাও মুসা খান জালালি লিখেছেন, সেটাও বাইরে থেকে আমাদের এখানে প্রকাশ হয়। সেখানে পরিষ্কার বলেছেন যে decision of joining Al-Badr and Al-Shams was taken by Mutiur Rahman Nizami, Jamate Nazimi Ala at the time. So the very decision of formation of Al-Badr Bahini by converting his own Islamist, neither Islamist Chhatra Sangha into Al-Badr Bahini. এবং এটাকে they were given training from the Pakistan government, Pakistan military authority gave them training, তাদের gave them allowance, এবং they were trained up just like militant force of Pakistani as auxiliary force who acted upon. সুতরাং সেখানে তো ওনার এখানে বলার সুযোগ নাই যে এই মতিউর রহমান নিজামী সাহেব আল-বদর বাহিনীর কিছু। ওনার যুক্তিটা ধরে যদি আমি আসি, যে ওনারাই বলছেন যে সুতরাং ছাত্র সংঘ যারা ছিল তারাই অটোমেটিক্যালি আল-বদর, এটা ওনাদের কেস। আমি কিন্তু এটার পক্ষেই আছি। তো তাহলে যদি হয় যতক্ষণ আমি ছাত্র সংঘ ততক্ষণ আমি আল-বদর। এখন ওনাদের আয়ুষ সাহেব কি বলছেন? আয়ুষ সাহেব বলছেন সেপ্টেম্বর মাস পর্যন্ত উনি ছাত্র সংঘে ছিলেন, তারপরে উনি নাই। তো ছাত্র সংঘ যখন নাই, আমি অটোমেটিক আল-বদর নাই। আমাকে আইনের যুক্তিতে আসতে হতো, ইতিহাসের বিশ্লেষণে কিন্তু আমি নাই। ছাত্র সংঘের অপর নামটা আল-বদর না, আল-বদর তো আলাদা কনভার্টেড করছিল। দ্যাট ইজ মাই কোয়েশ্চেন। ওনারা বলতে চাচ্ছেন ছাত্র, ইফ ইউ আর ছাত্র সংঘ ইউ আর অ্যান আল-বদর। তাহলে এটা আমরা বলছি না, এইটা প্রতিষ্ঠানের কেস, আপনারা বিভ্রান্ত করবেন না। বলেছেন। এখন এইখানে যখন এটা বলা হচ্ছে, তো তখন আয়ুষ সাহেবকে স্বীকার করলেন সেপ্টেম্বরের পরে উনি আল-বদর, মানে উনি ছাত্র সংঘের সভাপতি না। তো সেপ্টেম্বরের পর সভাপতি না হলে তো উনি আল-বদরের কমান্ডার আর থাকছেন না। আর আল-বদরের আলাদা কমান্ডারের কোনো নামও কোথাও নাই। এই একটাই চরিত্র, ফাইন্ডিংও একটাই, যেহেতু আপনি ছাত্র সংঘের সভাপতি ছিলেন সেহেতু আপনি এক্স অফিসিও আল-বদর চিফ, এটা বলা হচ্ছে। তাহলে ডিসেম্বর মাসে যখন অ্যাট্রোসিটি হলো, তা আমি তো তখন ছাত্র সংঘের সভাপতি না, অ্যাডমিটেডলি প্রসিকিউশনের ডকুমেন্ট থেকে। তা আপনি কি করে এখন বলবেন আমি আল-বদর ছিলাম? দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হচ্ছে যে এই বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের চার্জের ব্যাপারে কি সাক্ষী এনেছেন আপনারা? 2 জন মহিলাকে এনেছেন, যারা এসে বলেছে যে আমার হাজব্যান্ডকে ধরে নিয়ে যায় একদল সশস্ত্র লোক। ধরে নিয়ে যাওয়ার সময় ওনাকে বলে গেছে আমরা আল-বদরের কমান্ডার নিজামী সাহেবের নির্দেশে ধরে নিয়ে গেলাম। গাল গল্পের একটা সীমা থাকা উচিত। যারা ধরে নিয়ে যাচ্ছে বলে যাবে আমি আমার নেতা অমুক, তার কাছে আমি নিয়ে যাচ্ছি, এটা বিশ্বাসযোগ্য। এই তথ্যের ভিত্তিতে তাকে মৃত্যুদণ্ড দেয়া বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের সাথে জড়ানো, ডেফিনেটলি বুদ্ধিজীবী হত্যাকাণ্ড জাতির একটা গভীর শোকের বিষয়। যত ইমোশন আছে সবই আমি বলতে পারি, আমার ইনভলভমেন্টটা কি এর সাথে সেটা কোর্টে প্রমাণ করতে হবে। এটা কোয়ালিটি অফ এভিডেন্স এর প্রশ্ন। তার আগে আপনার কাছে প্রশ্ন থাকবো একটু আমি ওনার রিপ্রেজেন্টেটিভ, এটা টেকনিক্যাল ম্যাটার, অনেকেই বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই। উনি বলছেন সেপ্টেম্বরে 71-এ উনি ছেড়ে দিয়েছেন ইসলামী ছাত্র সভাপতি, ইজ অল রাইট, বাট হি ডিড নট রিজাইন ফ্রম দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য চিফ ইন কমান্ড অফ আল-বদর বাহিনী। এই নামে কোনো বস্তুর অস্তিত্বই তো আপনারা প্রমাণ করতে পারেন, এবং আমরা এভিডেন্স দিয়ে প্রমাণ করেছি কোনো সেন্ট্রাল কমান্ডই ছিল না। আল-বদর ছিল বিচ্ছিন্ন গ্রুপ আন্ডার আর্মি। তো আপনি যেটার কোনো স্ট্রাকচারের অস্তিত্ব নেই তার কমান্ডার ইন চিফ বানালেন কি করে? আপনারা কমান্ডার ইন চিফ বলছেন যে যখন আপনি ছাত্র সংঘের চিফ, সেই কারণে আপনি আল-বদরের চিফ। তো ছাত্র সংঘে আমি নাই, আমি চিফ হলাম। ইট ইজ অলসো কমন নলেজ যে বাংলা আরেকটা জিনিস কমন নলেজ, ইজ আ পার্ট অফ কমন নলেজ। কাকে বলে? কমন নলেজের সংজ্ঞা পড়েছেন সেই সময়ে যে এস্টাবলিশড আল-বদর কমন নলেজ হবে না। আল-বদর বাহিনী particularly was formed and trained up for particular purpose. আমি আপনার কাছে প্রশ্ন করছি একেবারে আমার বাংলায় বলি যে আনারি গোছের একটি প্রশ্ন, বা একেবারে কিছু বুঝি না সেই ধরনের একটি প্রশ্ন। আমি ধরে নিলাম আপনাদের হিসাব মতে, আপনারা যা আসামি পক্ষে আইনজীবী, তাদের হিসেবে আপনারা যে দাবিগুলো করছেন যে গোলাম আজম থেকে শুরু করে মতিউর রহমান নিজামী, দেলোয়ার হোসেন সাঈদী, এরা কেউ এই সব অপরাধের সঙ্গে যুক্ত না, ধরে নিলাম তর্কের ক্ষেত্রে কেউ যুক্ত না,
71 তো মানবতা বিরোধী অপরাধ হয়েছে, এটা উজ্জ্বল দেবরাকের মতো সত্য। 71 তো বুদ্ধিজীবী নিধন হয়েছে, এটা সত্য। 71 কনসেন্ট্রেশন ক্যাম্প ছিল, এটা সত্য। এইগুলো যারা বাংলাদেশি দোসর ছিল তারা কারা? এইগুলো কি আপনারা বলবেন? জি দেখুন, প্রথমত কথা হচ্ছে যে আমরা তারা কারা এটার জবাব দেওয়ার জন্য কিন্তু আমি না, কারণ এটার জবাব ওনারা দিবেন, ওনাদের ফাইন্ড আউট করার দায়িত্ব। নাম্বার 2, 37,000 লোককে বাংলাদেশ সরকার কিন্তু কমিশন করেছিলেন যে কারা কোলাবোরেট করেছিল। তখন 37,000 লোকের বিরুদ্ধে কোলাবোরেটার্স অর্ডারের আন্ডারে মামলা হয়েছিল। এই নিজামী সাহেবদের নাম যাদেরকে ট্রাইব্যুনালে বিচার করতে একজনও কিন্তু সেখানে ছিল না। তো আপনার গভর্নমেন্ট, আপনার পুলিশ তদন্ত করে যাদেরকে সহযোগী কোলাবোরেটর চিহ্নিত করলো তাদেরকে আপনি ছেড়ে দিলেন, বিচার করলেন না। 40 বছর যাদের নাম আসলো না তাকে আজকে নতুন করে আপনি বলছেন কেন সেই সময় সহযোগিতা করেছিল? জবাব তো এখানেই নিহিত। ওই 37,000 লোক কারা, তাদের বিচার কেন করছেন না? এবং আজকে যাদের বিরুদ্ধে অভিযোগ তারা তো সবাই জামাত ইসলামের নেতা। জামাত ইসলাম তো অখণ্ড পাকিস্তান ধরে রাখার ঠিক আছে, মানে সরাসরি ঘোষণা দিয়েই তারা পাকিস্তানি সেনাবাহিনীর মানে সহযোগিতা করেছিল। আমি আপনার এটাতেই আসছি। ওইটা আমি বলছি বারবার, দুটোকে একসাথে করবেন না। বিরোধিতা করা আর ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি বা অপরাধের সাথে সরাসরি সম্পৃক্ততা এক জিনিস নয়। 37,000 লোক সরাসরি ইনভলভ ছিল, তাদের নামে সুনির্দিষ্ট অভিযোগ ছিল, মামলাও হয়েছিল। এবং বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ব্যাপারে আপনাদের মনে আছে জহির রায়হানের নেতৃত্বে একটা কমিশন হয়েছিল, যার সদস্য ছিলেন ব্যারিস্টার আমিরুল ইসলাম, ব্যারিস্টার মাহদুদ। এই কমিশন গেল কই? তাদের রিপোর্টটা কই? এবং ওই যে একজন ডিআইজি আব্দুর রহিমের নেতৃত্বে একটা কমিশন হয়েছিল, রিপোর্টও জমা দেওয়া হয়েছিল তদানীন্তন সরকারের প্রধানের কাছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে। ওয়্যার ইজ দ্যাট রিপোর্ট? সেইটা পেলেই তো আপনি পাবেন যে কারা সেই 37,000 লোক যারা হত্যাকাণ্ডের সাথে ছিল, যাদের নাম নাই, তারা আজকে কেন আসে? ইতিহাস কি বলে? ইতিহাস কিছুক্ষণ আগে বিজ্ঞ আইনজীবী তাজুল ইসলাম বলছিলেন যে বিচার বিভাগের প্রতীকে বিচারকের চোখটি বাঁধা থাকে, দাঁড়ি পাল্লা থেকে হাতে তলোয়ার। তো আমার তাৎক্ষণিক প্রতিক্রিয়া হচ্ছিল যে ঘটনাচক্রে আমি একজন নগণ্য ইতিহাস চর্চাকারী। ইতিহাসের দায়ও কিন্তু তেমনি। ইতিহাস কাউকে চেনে না, কাউকে বোঝে না সত্য ছাড়া, নগ্ন সত্য। তো কাজেই ইতিহাস অনেকটা বিচারকের ভূমিকায় থাকে। ইতিহাসের বিচার কোর্টের বিচার নিশ্চয়ই না, না, সেটা তো প্রক্রিয়াগত। ইতিহাস সত্যাসত্য নির্ধারণের মাধ্যমে বিচারকের মতোই সত্যের দিকে ধাবিত হয়। তা আমার কথা হচ্ছে, প্রথমত যে আপনি একটি সূত্র ধরিয়েছেন যে 71-এ তাহলে পাকিস্তানিদের গণহত্যা এবং যাবতীয় মানবতা বিরোধী অপরাধের সহযোগী কারা ছিল, এটা মৌলিক প্রশ্ন। এবং আরেকটি প্রশ্ন আমার কাছে সবসময় বিশেষভাবে প্রাসঙ্গিকতা পায়, সেটি হচ্ছে যে যে সংগঠনটি বা যাদের সদস্য বা নেতৃত্ব একটি রাষ্ট্রের বিরোধিতা করল, জন্মলগ্নেই সেই রাষ্ট্রে তারা রাজনীতি করবার সুযোগ পেল কি করে? এবং আমি শুরু করেছিলাম, কথাটা শেষ করিনি, আমি যদি জনাব মতিউর রহমান নিজামী হতাম, অন্তত আমি এখনো বিশ্বাস করি, আত্মবিশ্বাসটা হারায়নি, যে আমার ব্যক্তিগত রুচি আছে। সেটি হচ্ছে যে দেশটির আমি বিরোধিতা করেছি সেই দেশে আমি মন্ত্রিত্ব নিতাম না, সেই দেশে রাজনীতি করতাম না। এই আর একটা দিক। আরেকটি হচ্ছে, যেহেতু ইসলাম নিয়ে যত সামান্য চর্চা করি এবং বিদেশে এবং স্বদেশে বেশ কিছু লেখাজোখা আছে আমার যত সামান্য ইসলাম নিয়ে, আমার কাছে সবসময় মনে হয়েছে 71-এ যারা ইসলামের দোহাই দিয়ে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, আমি বলছি বিরোধিতা করা অন্যায় নয়, কিন্তু বিরোধিতার পাশাপাশি বিরোধিতার সংজাত অপরাধ ঘটানো সেটি কিন্তু অন্যায়। আপনি আমি একটা ইস্যুতে একমত হবে এমন কথা না, তার মানে এই নয় যে আপনি বা আমি পারস্পরিকভাবে খড়গহস্ত হব একে অপরের উপরে, সেটা নয়। ইসলাম বিকৃত করা হয়েছে। আমি তো মনে করি যে এটা যে আইনের একেবারে নির্মোহ, সেখানে বোধহয় ট্রাইব্যুনাল একটু পর্যবেক্ষণ দিয়েছে, কমিউনাল নির্মোহ দৃষ্টিভঙ্গিতে মানবতা বিরোধী অপরাধের বিচার হতে পারে, কিন্তু কবে সেই বিচারটি হবে যে যারা ইসলামকে বিকৃত করে? আমরা আলোচনায় ফিরছি একটা ছোট্ট বিরতির পরে। দর্শক সঙ্গেই থাকবেন।